শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যেটা অষ্টম শ্রেণীর পাটিগণিত অধ্যায় 2। বিশেষ টপিক আমি কেন বলছি তার পিছনে অবশ্যই একটা কারণ আছে, সেটা তোমরা সবাই জানতে চাচ্ছ। সেই কারণটা হলো আজকে আমরা পাটিগণিত অধ্যায় 2 এর মুনাফা সম্পর্কিত যে অধ্যায়টা, সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান দেখব। আশা রাখি তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, আলহামদুলিল্লাহ তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমরা যে ম্যাথটা দেখব সেটা হলো অধ্যায় 2 এর সৃজনশীল প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাট আমি তোমাদেরকে খুব জোরালোভাবে বলতে চাই একটা কথা, সেটা হলো তোমরা কিন্তু বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবা, এবং অঙ্ক শুধু প্র্যাকটিস না, এই অঙ্কর মতো করে অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নগুলির মতো করে তোমরা কিন্তু বাসায় দুই একটা সৃজনশীল তৈরি করবা। তৈরি করে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই দিবা। আমি অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে সেই কোশ্চেনগুলি ইনশাআল্লাহ দেখবো। তো আসলে আমরা ফার্স্টে কোশ্চেনটা নিয়ে একটু কথা বলি। অধ্যায় 2 এর কোশ্চেনগুলি সাধারণত এরকম হয় 2.1 এবং 2.2, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা মিক্সড করে কিন্তু তোমাদের কোশ্চেন হয়। সো সেই জায়গাটা তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আসলে আমরা কোশ্চেনটাতে পরিচিত হয়ে যাই। সৃজনশীল প্রথম কোশ্চেন আমরা দেখতেছি, এটা খুব ইম্পর্টেন্ট দিয়েছি আমি। রিজন হলো কোশ্চেনটা তোমরা দেখলেই বুঝতে পারবা অবশ্যই এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট দিতে হবে কোশ্চেনটাকে। দেখো, বলা আছে কোন আসল 6 বছরে মুনাফা আসলে 10,000 টাকা এবং মুনাফা আসলে 7/3, অর্থাৎ টোটাল এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হলো মুনাফা আসলে এর অংশ। এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবং এই অঙ্কে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাকে মুনাফা আসলের মানটা দেওয়া আছে এবং সেখানে সময়ের মানটা দেওয়া আছে। ওকে, আমি আরেকবার করতেছি। কোন আসল 6 বছরে মুনাফা আসলে 10,000 টাকা হয়, মুনাফা আসলে 7/3 ভাগ। ওকে, তাহলে বলা যাচ্ছে ক নাম্বার প্রশ্ন ছিল এরকম, একটি দ্রব্য 475 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়ে গেছে। তোমরা সবাই জানো ক্ষতি হওয়া মানে কি, সেটা আমার থেকে তোমরাই ভালো জানো। দ্রব্যের ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, এটা হলো ক নাম্বার কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলি তোমাকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। রিজন একটাই, সেটা হলো তুমি যদি ক নাম্বার কোশ্চেন আনসার করে খুব ভালো করে করতে পারো, আমি আশা রাখবো তোমরা এমসিকিউ গুলোর জন্য খুব ভালো করে নিজেকে প্রস্তুত করতে পারবা। তো খ নাম্বার প্রশ্নে চলে আসি, বলছে আসল ও মুনাফার হার কত। বা একটু মাথায় রাখো ব্যাপারটা, এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় আসল ও মুনাফার হার দুইটা জিনিস ইন্ডিকেট না করেও তোমাকে বলতে পারে শুধুমাত্র মুনাফার হার নির্ণয় করো। সো বি কেয়ারফুল, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। গ নাম্বার প্রশ্নে বলা আছে উক্ত মুনাফা আসলকে, উক্ত মুনাফা আসল, এই যে প্রশ্নে তোমার যে মুনাফা আসলটা দেওয়া ছিল 10,000 টাকা, সেই 10,000 টাকাকে মূলধন ধরে 10% হারে 2 বছর 6 মাসের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। সো এখানে একটা কথা আছে, আমরা সাধারণত সবসময়ের জন্য 4 বছর 5 বছর 3 বছর এরকম সময়গুলো দেখে থাকি, কিন্তু একটু মাথায় রাখতে হবে 2 বছর 6 মাস এই ধরনের সমস্যাগুলি কিন্তু তোমাদের অনেকবার আসে এবং সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। সো আসো আমরা ইনশাআল্লাহ প্রশ্নটা সমাধান শুরু করব। সৃজনশীলের ক নাম্বার উত্তরে। তবে একটা কথা আছে এখানে, বাসায় তুমি যদি অনেক বেশি অনুশীলন করতে চাও বা নিজেকে যদি যাচাই করতে চাও, তোমার একটা কাজ কিন্তু করতে হবে। সেটা হলো, আমি এখানে প্রশ্নটা লিখেছিলাম একটি দ্রব্য 475 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়েছে, দ্রব্যের ক্রয় মূল্য কত। তুমি কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে দিতে পারো। টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়ে মানে কি, তুমি এখানে 5% ক্ষতির জায়গায় লাভ লিখে দাও, ঠিক আছে? সেই ক্ষেত্রে কত টাকার ক্রয় মূল্য হবে সেটা বের করো। তুমি 5% ক্ষতির জায়গায় 10% ক্ষতি দিয়ে দাও, তাহলে দেখো কত টাকা ক্রয় মূল্য হচ্ছে সেটা তুমি ফাইন্ড আউট করতে পারছো। তো আসো আমি ছোট্ট করে তোমাদের এই অঙ্কটা কিভাবে করব আমি তোমাদের সামনে দেখাচ্ছি। আমি প্রথমে লিখেছি ক নাম্বারের জন্য 5% ক্ষতিতে, দেখো স্পষ্ট লেখা আছে আমার কিন্তু দ্রব্যটা বিক্রি করার জন্য ক্ষতি হয়েছে, তাই আমি লিখেছি 5% ক্ষতিতে দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, দেখো আমি আবার বলি, যদি ক্ষতি হয়ে যায় বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, তাহলে আমি কিন্তু এখানে বিয়োগ করে দিয়েছি, কারণ আমার এখানে ক্ষতি হয়েছিল। আর ক্ষতির কারণে আমি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে, হ্যাঁ 100 থেকে 5 বিয়োগ করে 95 টাকা হবে বিক্রয় মূল্য। তারপরে আমি চলে আসবো ঐকিক নিয়মে। এখানে একটা কথা আছে,
তোমাকে কিসের মূল্য বের করতে বলছে? ক্রয় মূল্য বের করতে বলছে। ভালো করে দেখো, এইটা আমার রাইট হ্যান্ড আর এটা আমার লেফট হ্যান্ড। যার মূল্য বের করতে হবে তাকে কিন্তু রাইট সাইড রাখতে হবে। দেখো আমি কিন্তু ঠিক ক্রয় মূল্য আমাকে বের করতে হবে, তাই আমি ক্রয় মূল্য রাইট সাইডে রেখেছি। আর যার ভ্যালু আমার দেওয়া ছিল, বিক্রয় মূল্য দেওয়া ছিল, তাকে আমি লেফট সাইডে রেখেছি। তো গুড। আসো আমি কিভাবে লিখলাম? দ্রব্যের ক্রয় মূল্য 95 টাকা হলে, সরি, দ্রব্যের বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দ্রব্যের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ঐকিক নিয়মের পদ্ধতি তোমরা সবাই জানো, 1 টাকা যদি দ্রব্যের বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কিন্তু অবশ্যই কম হবে। আর কম হওয়া মানে কিন্তু 100 কে 95 দিয়ে ভাগ করে দেয়। আর স্পষ্টত দেওয়া আছে প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য ছিল হলো 475 টাকা। তাই আমি লিখে দিয়েছি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 475 টাকা হয়, ক্রয় মূল্য কিন্তু অবশ্যই বেশি হবে। তাই দেখো 475 গুণ করে দিয়েছি। তাহলে আমি একটু কাটাকাটি করে দেখি, 95 475 এর মধ্যে ঠিক 5 টাইমস অর্থাৎ 5 বার যাচ্ছে। আর সেই 5 এর সাথে তুমি যখন 100 কে গুণ করে দিবা হয়ে যাচ্ছে 500, অর্থাৎ দ্রব্যের ক্রয় মূল্য 500 টাকা। তো আমি আবার বলছি, তুমি যদি ম্যাথটা বুঝে যাও অবশ্যই এই গাণিতিক মানগুলোকে চেঞ্জ করে যেভাবে পারো না কেন একটা করে ছোট্ট ক নাম্বার ম্যাথ করে আমাকে কমেন্টস বক্সে তোমরা দাও, আমি অবশ্যই দেখবো। ধন্যবাদ। আমরা চলে আসতেছি খ নাম্বার সৃজনশীলের উত্তরে। খ নাম্বারে আমাকে কি বলেছে? বলেছে আসল ও মুনাফার হার কত তোমাকে নির্ণয় করতে বলছে। বাট আমি তোমাদের প্রথমে বলেছিলাম সেই কথাটা হলো, তোমাকে কিন্তু আসল ও মুনাফার হার কত এই কোশ্চেনটা না জিজ্ঞেস করেও তোমাকে জিজ্ঞেস করা হতে পারে মুনাফার হার নির্ণয় করো। সো একটা কথা মনে রাখবা, যদি এই ধরনের কোশ্চেন তোমাকে মুনাফার হার নির্ণয় করতে বলে তাহলে মাথায় রাখতে হবে আসল ছাড়া কিন্তু মুনাফার হার নির্ণয় করা একদমই সম্ভব না। আমি কথাটা আরেকবার রিপিট করছি, আসলের মান বের না করে তুমি মুনাফার হারের মান কিন্তু বের করতে পারছো না। তো এই কোশ্চেনটা এই কোশ্চেনের মানে যেটা দাঁড়াচ্ছে, এই কোশ্চেনের মানে কিন্তু সেমই দাঁড়াচ্ছে। তো আসলে আমরা সমাধানটা শুরু করে দিই। আমার সমাধানটা শুরু করার আগে প্রথমে একটু উদ্দীপকের দিকে তাকাই। দেখো উদ্দীপকে আমার কি আছে? আসল 6 বছরে মুনাফা সুদের মানটা দেওয়া আছে। তো আমাকে মাথায় একটু সেট করতে হবে, যেহেতু মুনাফা আসলের মানটা দেওয়া আছে, তাহলে আমাকে মুনাফা আসল থেকে কিন্তু আসলের মানটা বের করে নিয়ে আসতে হবে এবং মুনাফার মানটা বের করে নিয়ে আসতে হবে। এবং তোমাকে আরো একটা কথা বলা আছে, মুনাফা হবে আসল যতটুকু অংশ। ধরিলাম এখানে প্রশ্ন মতে আসল হলো টোটাল 7 অংশ, সেই 7 অংশের মধ্যে 3 অংশ হবে কি বলতো? মুনাফার মানটা। তো আসো আমরা টোটাল দেখি ব্যাপারটা। আমি প্রথমে লিখেছি, আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। তুমি যদি একটু ডিটেইলস দেখতে চাও, আমরা আসল বলতে বোঝাই পি কে, মুনাফা বলতে বোঝায় আর আই কে, অর্থাৎ প্রিন্সিপাল আর হলো ইন্টারেস্ট দুটো যোগ করে আসল আর মুনাফা যোগ করে কিন্তু হয়ে যায় কি মুনাফা আসল। মানে এ দ্বারা কিন্তু আমি টোটাল অ্যামাউন্টকে বোঝানো হয়। তো আমি লিখে দিলাম আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। গুড। আসলের মান আমি জানি না, তাই আসলের জায়গায় আসলে লিখে দিলাম। মুনাফার মান আমি জানি না, কিন্তু এই যে কন্ডিশনটা বলা আছে মুনাফা কিন্তু আসলের একটা অংশ দেয়া আছে, তাই লিখে দিলাম মুনাফার জায়গাতে আমি লিখে দিলাম আসলের 7 ভাগের 3 ভাগ সমান, আর মুনাফা আসলের মানটা স্পষ্ট প্রশ্ন দেয়া আছে 10,000 টাকা, তাই 10,000 টাকা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লাইনে আমি কি করলাম, আমার দুই জায়গাতেই আসল আছে, এইখানে এই আসলের সাথে কোনো কিছু না থাকা মানে কি 1 আছে, তাহলে আমি দুই জায়গায় আসল থেকে একটা আসল কমন নিয়ে নিলাম, এই আসল তো কমন হয়ে গেল, থাকলো শুধু 1। আমি আবার বলছি, দুই জায়গায় আসল থেকে একটা আসল কমন নিয়ে নিলাম, এই আসল তো কমন চলে গেল, থাকলো শুধু একটা 1। এই যোগ সাইনটা এখানে দিয়ে দিলাম, আসল তো কমন হয়ে গেল, তাহলে এই যে অংশটা সেই অংশটা আমি লিখে দিলাম এখানে, সমান দিয়ে 10,000 টাকা দেওয়া আছে। তাই ছোট সময় থেকে শিখেছো লসাগু এবং গসাগু সিস্টেম, আমরা এখন এখানে লসাগু করে দিলাম, অর্থাৎ এই একের নিচে কিছু না থাকা মানে আরো একটা 1 আছে, 7 আর 1 লসাগু 7, এবং লসাগুর ফর্ম থেকে আমি পেলাম 7 যোগ 3, উপরের হর সরি লব পেলাম 7 যোগ 3 আর হর হচ্ছে 7, গুণ আসল তো আছে এখানে আর 10,000 টাকা দেওয়া আছে। তাই 7 আর 3 যোগ করে 10, নিচে কিন্তু 7 গুণ আসল সমান 10,000। তোমরা সবাই জানো আমি গত ক্লাসে বলেছিলাম পক্ষান্তরে কিন্তু গুণ থাকলে ভাগ করতে হয়। দেখো এই অংশটা গুণ আছে,
গুণটাকে আমি পক্ষান্তর করে নিয়ে আসছি, এই গুণের অংশটাকে কিন্তু পক্ষান্তর করে আমি করে দিয়েছি ভাগ, এখানে পক্ষান্তর করেছে স্পষ্ট লিখে দিয়েছি। তারপরে কি হলো, আসল জায়গায় আসল থাকলো 10,000 ভাগকে যদি উল্টে দাও, ভাগকে তুমি যদি উল্টে দাও তাহলে সেটা হয়ে যাবে গুণ। তাহলে ভাগটাকে উল্টে দিলাম কিন্তু সাইনটা পরিবর্তন করে গুণ দিয়ে দিলাম। তারপরে কি করলাম, 10,000 এর সাথে 10 কাটাকাটি করে হলো 1000, 7 এর সাথে 1000 গুণ করে হবে 7000। অর্থাৎ আসলে মান তুমি ফিক্স করে ফেলছো, আসল হবে p সমান 7000 টাকা। আমার প্রশ্নের একটা উত্তর কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী উত্তরে আসো, বের করতে হবে মুনাফার হার। একটু দেখো এখানে আমি একটা ছোট্ট মানে একটু ব্যক্তি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে, p এর মান এই অঙ্ক থেকে 7000 বের করে ফেললাম। সো একটু মাথা থেকে একটু ভাবনা চিন্তাটা ক্লিয়ার করো। দেখো যদি তুমি r এর মান বের করতে চাও তাহলে তোমার p এর মান লাগবে অর্থাৎ আসলের মান লাগবে, i এর মান লাগবে অর্থাৎ মুনাফার মান লাগবে, n এর মান লাগবে অর্থাৎ সময়ের মান লাগবে। তাহলে কিন্তু r এর মান বের হবে অর্থাৎ মুনাফার হার বের হবে। তো আমি কি করলাম, আমি তো p এর মান বের করে ফেললাম, তাহলে এখন আমি দেখি ওই p এর মানকে ব্যবহার করে আমি i এর মান বের করতে পারি কিনা। হ্যাঁ অবশ্যই। এখানে তোমরা ভালো করে দেখো, মুনাফা কিন্তু আসল এর এত অংশ দেওয়া ছিল, তাই আমি কি করলাম, আসলের জায়গায় 7000 লিখে দিলাম যেটা আমি এইমাত্র পেয়েছি। গুণ এর মানে কিন্তু গুণ তোমরা সবাই জানো, আর 7 ভাগে 3 ভাগ কাটাকাটি করে 7000 এর মধ্যে 1000 যাবে, 3 এর সাথে 1000 গুণ করলে হবে 3000। তো দেখো আমি কিন্তু মুনাফা সেট করে ফেললাম, অর্থাৎ আমি দুইটা ইনফরমেশন পেয়ে গেছি। তার ইনফরমেশনটা আমার প্রয়োজন ছিল, সেটা হলো কি সময়। সময় প্রশ্নে আমার সুন্দর স্পষ্ট দেয়া আছে 6 বছর, তাই আমি সময় মানও লিখে দিলাম 6 বছর। তাহলে আমার কিন্তু সমস্যা থাকলো না। তার মানে আমি আসল পেয়ে গেছি, মুনাফা পেয়ে গেছি, সময় পেয়ে গেছি। এখন আর সহ্য করলে চলবে না, অঙ্ক করে ফেলতে হবে। আসো করে ফেলি তাড়াহুড়ো করে। মুনাফার হারের সূত্র হলো r। r মানে কিন্তু বোঝানো হয় কাকে, রেট অফ ইন্টারেস্ট। তোমরা সবাই জানো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার। তার r এর সূত্র হলো উপরে আসল মানে উপরে মুনাফা মানে i, আর নিচে আসল গুণ সময় মানে pn গুণ 100%। এই পার্সেন্টেজ কেন দিচ্ছি, কারণ আমি মুনাফার হার বের করব, আর হারটা অবশ্যই শতকরা বা পার্সেন্টেজে হবে। i এর মান 3000 দেখে দেখে লিখে দিলাম, p এর মান 7000 এটাও দেখে লিখে দিলাম, n এর মান গুণ 6 প্রশ্ন থেকে দেয়া ছিল গুণ 100%। ছোট্ট করে বিষয় দেখো, অনেক সময় কিন্তু তোমরা কাটাকাটি করতে যে বিশাল গন্ডগোল তৈরি করে ফেলো। কাটাকাটিটা খুব সহজ একটা ব্যাপার। 6 3000 এর মধ্যে 500 বাজাচ্ছে, 6 3000 এর মধ্যে 500 বাজাচ্ছে, 500 7000 এর মধ্যে 14 বাজাচ্ছে। আর তুমি এই 100% এর নিচে কিন্তু কিছু না থাকে মানে 1 আছে, তুমি যখন 100% কে 14 দিয়ে ভাগ করবা তখন আসছে 7.14% অর্থাৎ 7.1214%। এরপর আরো কিছু অংশ থাকতে পারে, বাট আমি দশমিকের পর 2 স্থান ভর পর্যন্ত নিলাম। অবশ্যই তোমাকে প্রায় লিখে দিতে হবে, কারণ এটা তো দশমিকের মান এসেছে। দশমিকের মানের ক্ষেত্রে যখন এটা অনেক বড় কোনো মান চলে আসে তোমাকে প্রায় লিখে দিতে হবে, তার মানে কিছু সংখ্যক অ্যানসার তুমি বাদ দিয়ে দিছো। আর এটাই আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। আসলে পেয়ে গেছি, মুনাফা হার পেয়ে গেছি। এখন চলে আসছে এই সিচুয়েশনে গ নাম্বার উত্তরে। গ নাম্বার উত্তরটা করার আগে একটু কোশ্চেনটা আমি একটু পড়ে নিচ্ছি আরেকবার। প্রশ্ন ছিল এরকম, উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে, দেখো মার্ক করে রাখো, উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে 10% হারে 2 বছর 6 মাসের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। ওকে, তো তার আগে একটু কোশ্চেনটা বুঝি আমি। দেখো উক্ত মুনাফা আসল মানে হলো, এই দেখো ভালো করে তোমার প্রশ্নের মধ্যে যে মুনাফা আসল দেয়া আছে সেই মুনাফা আসলটা কিন্তু গ নাম্বার এসে আর মুনাফাটা থাকতেছে না, গ নাম্বার এসে সেটা কি হয়ে যাচ্ছে, মূলধন হয়ে যাচ্ছে। এবং তোমাকে ধরে নিতে বলছে যে এই মুনাফা আসলটাকে এখন তুমি মূলধন ভেবে অর্থাৎ পি এর মান ভেবে 10% হার মুনাফায় 2 বছর 6 মাসের একবার চক্রবৃদ্ধি মুনাফা বের করবা, একবার সরল মুনাফা বের করবা, দেন এদের মধ্যে পার্থক্য মানে হলো এদের মধ্যে বিয়োগফল তোমাকে বের করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আসলে আমি সমাধানে চলে আসি। আমি বলেছি গ নাম্বার এখানে মূলধন পি মানে 10,000 টাকা, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এই 10,000 কিন্তু এখন মূলধন হয়ে গেছে, ফার্স্টেই বলেছি। মুনাফার হার আর মানে 10%। তোমরা অনেকে বলতে পারো স্যার এখানে আবার রেল লাইন কেন দেখতে পাচ্ছি, এই রেল লাইনটা দেওয়ার মানে কি, রেল লাইনটা দেওয়ার মানে আছে
আমরা যেহেতু এখানে হাতে কলমে ম্যাথ শিখছি, এখানে অনেক ক্যালকুলেশন তোমাকে খুবই পরিষ্কারভাবে বুঝতে হবে। 10% কিন্তু তুমি এইভাবে লিখতে পারো। আমরা সবাই জানো দশমিক পার্সেন্টেজটা কিন্তু একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটা কিন্তু ভেঙে কিন্তু পার্সেন্টেজ মানে কিন্তু সকল কিছুর হর 100। তুমি যদি লিখতে চাও 5%, তার মানে এই 100 এর মধ্যে 5। কে যদি বলে স্যার আমি 12.5% লিখতে চাই, তাহলে এটা মানে কিন্তু এই 100 এর মধ্যে 12.5, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তারপরে তুমি যখন ক্যালকুলেটর দিয়ে ভাগ করলা 10 ভাগ 100 মানে লব ভাগ হর, তখন কিন্তু আনসারটা চলে আসছে 0.10 বা 0.1। অনেকে বলে স্যার 0.1 আসছে, 0.10 তো আসলো না, তাহলে আমার কোনো হয় নাই স্যার, শেষ আমি। না, এমন কোনো চিন্তা করার দরকার নাই। 0.1 0.10 সেম কথাই। বা একটা জিনিস মাথায় রাখতে হবে, ভাগ করার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তুমি কিন্তু ফার্স্টে লব লিখে কিন্তু ভাগ দিবা হরকে, অর্থাৎ উপরে যে সংখ্যাটা সেটা ভাগ দিয়ে নিচে সংখ্যাটা লিখবা। অনেকে বলে স্যার বড় সংখ্যা আগে লিখি তারপরে আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে তো হইলো না। না, তাহলে তো কিছু হইলো না। লবকে হর দিয়ে ভাগ দিতে হয়, তাহলে তুমি ভাগফলটা পেয়ে যাচ্ছ। ওকে, এবার নেক্সটে চলে আসি। সময় বলা ছিল 2 বছর 6 মাস। তো আমরা কিভাবে 2 বছর 6 মাসটাকে আমরা পূর্ণাঙ্গ একটা বছরে রূপান্তর করব সেই ব্যাপারটা দেখি। 2 বছর 6 মাস, দেখো আমি এখানে 2 বছরের জায়গায় 2 বছর লিখে দিলাম, কিন্তু 6 কে আমি 12 দিয়ে ভাগ করে পাশে লিখে দিলাম বছর। তুই বললা স্যার কেন বললেন? কেন বললাম? আমি জানি 1 বছর মানে কিন্তু কত মাস বলো তো? 12 মাস। তাই এই জন্য মাসকে তুমি বছরে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ করে দিয়েছো। আর 6 কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.5 বছর। তখন 2 বছর আর 0.5 বছর যোগ করলে 2.5 বছর হয়। অবশ্যই তুমি ক্যালকুলেটর ব্যবহার করে এই কাজটুকু শিখে নিও সাথে সাথে। তারপরে কি করলাম, আমি এখন ভেবে দেখি আমার কি কি আছে। এই যে লোকটা, এই লোকটা দেখো কি কি দেখাচ্ছে, বলতেছে পি এর মান 10,000। यस, অবশ্যই পি এর মান 10,000। এই লোকটা বলতেছে ভাই আই এর মান বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাই কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে আই এর মানে। এই লোকটা বলতেছে এর মান 2.5, দেখো 2.5 রাইট। এই লোকটা কিন্তু মিথ্যা কথা বলতেছে না, 2.5ই আছে। আর আর এর মান কিন্তু এই লোকটা বলতেছে 0.1। হ্যাঁ, আর এর মান তুমি 0.1ই বের করছো। ওকে, তাহলে আসো চারটা ইনফরমেশন থেকে যে কোনো একটা ইনফরমেশন মান বের করতে বললে তিনটা ইনফরমেশন মান তোমার লাগতেছে। আই এর মান বের করতে হলে তিনটা মান তোমার হাতে অলরেডি চলে আসছে। তো এই জন্য আমি লিখলাম, আমরা জানি সরল মুনাফা মানে হলো আই বা সিম্পল ইন্টারেস্ট, পি আর এন, সূত্র লিখে দিলাম। পি এর মান 10,000, আর এর মান 0.1, এন এর মান 2.5। টোটালটা তুমি যখন ক্যালকুলেটরে গুণ করে দিলা, গুণ করে আমি পেলাম 2,500 টাকা। এটা আমার সরল মুনাফা মান বের হয়ে গেল। চলে আসো চক্রবৃদ্ধি মুনাফা মানে আইসি। এখানটা কোশ্চেন আছে, অনেকে তোমরা জিজ্ঞেস করো যে স্যার আইসি মানে কি? আইসি মানে হলো, দেখো আমি দেখাচ্ছি। আইসি কে ফুল মিনিং বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে হলো চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আসো আইসি মানে হলো, আমরা সবাই জানি চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করতে হয়। চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করতে হয়, চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনকে বিয়োগ করে দিতে হয়। আমি আরেকবার বলি, চক্রবৃদ্ধি মূলধন থেকে বা চক্রবৃদ্ধি মূলধন থেকে তুমি যখন মূলধনকে বিয়োগ করে দিচ্ছ, তখন তুমি পাচ্ছ চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক একই কাজ করেছে, দেখো এই এতটুকু ফর্মুলা কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা, p * r টু দি পাওয়ার n, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন ফর্মুলা। সেখান থেকে আমি মূলধনের অংশটা বিয়োগ করে দিলাম, অর্থাৎ -p করে দিলাম, তাহলে তুমি কিন্তু পাচ্ছ চক্রবৃদ্ধি মুনাফা। একটু ভালো করে লক্ষ্য করো। তারপরে আমি কি করলাম, চক্রবৃদ্ধি মূলধনের মানের জায়গায় আমি p এর মান লিখলাম 10,000, 1 এর জায়গায় 1, r এর জায়গায় 0.1, পাওয়ার আছে 2.5। এই পাওয়ারটা কিন্তু উপরে দেখো, উপরে লিখেছি আমি -p মানে 10,000 টাকা। তো এই জায়গাতে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 12,690.58 টাকা। এইটুকু ক্যালকুলেশন অবশ্যই তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, কারণ তোমরা জানো ক্লাস অষ্টম শ্রেণীতে তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে পারবা। তো ক্যালকুলেটর ইউজ করে তোমরা এই মানটুকুর মান, এই ক্যালকুলেশনটুকু করে ফেললাম -10,000। দেন ফাইনালি আমি পাচ্ছি 2,690.58। দেখো কাজ কিন্তু প্রায় শেষ, এখন শুধু রান্না বান্না সব শেষ, শুধু খেয়ে ফেলবো। খেয়ে ফেলার সময় চলে আসছে। আসো, সেটা হলো 2,500 হলো সরল মুনাফার মান,
আর 2690 হলো চক্রবৃদ্ধি মুনাফার মান। এখানে দেখো আমি জায়গা স্বল্পতার কারণে শুধু পার্থক্য লিখেছি, তুমি লিখে দিবা। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সবসময় মনে রাখতে হবে, চক্রবৃদ্ধি মুনাফার মানটা বড় আসবে। চক্রবৃদ্ধি মুনাফার মান থেকে সরল মুনাফার মানকে তুমি বিয়োগ করে দিলা, পেয়ে গেলা 190.58 টাকা। আর এটা হলো আমার এই সৃজনশীল গ নম্বরের কাঙ্ক্ষিত উত্তর। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসতেছি 2 নম্বর সৃজনশীলে। আমি আবার বলেছিলাম যে আজকে আমরা যদি 2টা সৃজনশীল করি, এই সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমরা বাসায় অনেকবার প্র্যাকটিস করবা। তার রিজন হলো এই সৃজনশীল প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিগত বোর্ড পরীক্ষা থেকে শুরু করে স্কুলের পরীক্ষাতে অনেকবার হয়েছে। তো আসো আমি 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা একটু পড়ি ফার্স্টে, উদ্দীপকটা পড়ে তোমাদেরকে প্রশ্ন সম্পর্কে ধারণা দিচ্ছি। বলা আছে একই হার মুনাফায় কোন মূলধন 1 বছরান্তে, কথা ব্যাপারটা একটু বুঝতে হবে, বছরান্তে নিচে আমি একটু আন্ডারলাইন করে রাখলাম। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 525 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 551.25 টাকা হলো। ভালো কথা। তো এবার আসো ফার্স্টে একটু প্রশ্ন থেকে একটু আমরা একটু আলোচনা করি। 1 বছরান্তে মানে কি? বছরান্তে মানে হলো বছর শেষে, অর্থাৎ 1 বছরান্ত মানে হলো 1 বছর ক্লোজ, মানে 1 বছর শেষ। যদি বলা হয় 2 বছরান্তে, তাহলে বুঝতে হবে 2 বছর শেষ বা 2 বছর ক্লোজ হয়ে গেছে। তাহলে 1 বছরান্তে মানে হলো 1 বছর শেষে, 2 বছরান্তে মানে হলো 2 বছর শেষে। আচ্ছা, ক নম্বর প্রশ্ন বলেছি প্রতিটি পদের পরিচয় সহ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখো। এখানে একটু ব্যাপার মনে রাখতে হবে, যদি প্রশ্ন তোমাদেরকে এইরকম সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আসলের সূত্র লিখতে বলে, তোমাদের জন্য আমার ছোট্ট একটা মেসেজ থাকবে, তোমরা শুধু সূত্রটা লিখে চলে আসবে না, অবশ্যই তার সাথে প্রতিটি পদের পরিচয় তোমরা দিয়ে দিবা। এখন কোশ্চেনের অ্যানসারটা কি হবে? স্যার প্রতিটি পদের পরিচয় আমি কিভাবে দিব? প্রতিটি পদের পরিচয় মানে হলো তুমি কাদেরকে কি বোঝাচ্ছ, অর্থাৎ পি দিয়ে কি বোঝাচ্ছ, আসল, আই দিয়ে কি বোঝাচ্ছ, মুনাফা, এন দিয়ে কি বোঝাচ্ছ, সময়, এই বিষয়গুলিকে তুমি একটু হাইলাইট করে দিবা। ওকে, খ নম্বর প্রশ্ন বলেছে মূলধন নির্ণয় করতে হবে, অর্থাৎ এই প্রশ্নে থেকে তোমাকে বেসিক যে টাকাটা, যে টাকাটার উপরে তুমি চক্রবৃদ্ধি মূলধনগুলি ফাইন্ড আউট করেছো, সেই টাকাটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ খ নাম্বার তোমাকে মূলধন বের করতে হবে, যদি আমি বলি পি এর মান বের করতে হবে। গ নাম্বার বলেছে ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের জন্য, সেটা হলো একই হার সরল মুনাফায়, একই হার সরল মুনাফায় উক্ত মূলধন কত বছরে, উক্ত মূলধন কত বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। সো এই প্রশ্নের ব্যাপারটা হলো, আমি আবার বলছি, একই হার সরল মুনাফার মানে হলো আমরা যখন গ নাম্বারটা করব তখন আমি খুব সহজভাবে তোমাদেরকে একই হার সরল মুনাফা বলতে কোন মুনাফার হারকে বোঝানো হয়েছে সেটা আমি বোঝাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে আসতেছি সমাধানে। ক নম্বরের উত্তর বাচ্চারা করবা। এখন অনেকে বলতে পারো স্যার এটা কেমন সমাধান? এটাই সমাধান, কারণ আমি যখন তোমাদের প্রশ্নটা বুঝিয়েছিলাম তখন ক নাম্বার উত্তর কিন্তু আমার মনে হয় 110% কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ 100% উপরে কমপ্লিট করে ফেলেছে। তাহলে এটার উত্তর হবে বাচ্চারা করবা, তার মানে তুমি আবার বাচ্চারা করবা না, এটার উত্তর সবাই করে আমাকে কমেন্ট বক্সে দিবা, আমি দেখবো সবার উত্তর কতটা সুন্দর হয়েছে। খাতায় করে ভালো করে ফোন দিয়ে ছবি তুলে কমেন্ট সেক্টরে দিয়ে দিবা। ওকে, আচ্ছা, তো আসলে আমরা খ নাম্বার উত্তরে চলে যাই। খ নাম্বার উত্তর বলেছিল মূলধন নির্ণয় করতে হবে, তো ভালো কথা, মূলধন নির্ণয় করতে হবে। তো আমি ফার্স্টে কি লিখলাম? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র C ইকুয়াল P ইনটু 1 যোগ R টু দি পাওয়ার n। এখানে C মানে কিন্তু কম্পাউন্ড ক্যাপিটালকে বোঝানো হচ্ছে বা চক্রবৃদ্ধি মূলধনকে বোঝানো হচ্ছে। C মানে হলো, আমি আবার বলি, কম্পাউন্ড ক্যাপিটাল। আচ্ছা, তারপরে আমি লিখলাম এই প্রশ্ন অনুযায়ী বলা আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। আমি বলেছিলাম 1 বছরান্তে মানে হলো 1 বছর শেষে, তাহলে n এর মানটা অবশ্যই কত? 1 হবে। তাহলে n এর মান দেখো খেয়াল করে, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র P ইনটু 1 যোগ R পাওয়ার n হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আমি n না লিখে যেহেতু 1 বছরান্তে লিখেছি, তাই n এর জায়গাতে আমি 1 লিখে দিলাম। এবং 1 বছরান্তে আমার চক্রবৃদ্ধি মূলধন সুন্দর করে প্রশ্ন দেওয়া ছিল 525 টাকা।
এটাকে আমি একটা সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণে আবদ্ধ করলাম। চলে আসে সেকেন্ড টার্মে, দ্বিতীয় বছরান্তে বা 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমি আবার বলেছিলাম 2 বছরান্তে মানে কিন্তু 2 বছর শেষে, আর সেখানে p ইনটু 1 যোগ r, সবাই লক্ষ্য করে দেখো এর জায়গাতে আমি 2 লিখে দিয়েছি, অর্থাৎ এখানে এর মান হবে 2। আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ ছিল 551.25 টাকা। তো অঙ্কটাকে আমি খুব শর্টকাট ওয়েতে তোমাদের দেখাবো। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হলো আমি 2 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিব। তোমরা আমাকে বলবা স্যার কেন 1 নংকে কেন ভাগ দিলেন না? হ্যাঁ, আমরা জানি সাধারণত বড় যে মানটা থাকে সেই বড় মানটাকে কিন্তু আমরা ইউজুয়ালি ছোট মান দিয়ে ভাগ করি, ছোট মানকে কিন্তু ভাগ করি না। তো এই জন্য যেহেতু দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণ বেশি আর প্রথম বছরান্তে কম, তাই আমি শর্টকাটে লিখে দিয়েছি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তোমরা কিন্তু একটু ভাগ করে পাইটা লিখে নিও, আমার মতো শর্টকাট ওয়ে দিও না। তোমরা একটু লিখে নিবা যে 2 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তো 2 নম্বর সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করব। 2 নম্বরের প্রথম অংশটুকু লিখলাম ভাগ 1 নম্বরের প্রথম অংশটুকু লিখলাম। ওকে, মানে আবার বলি 2 নম্বরের প্রথম অংশটুকু লিখলাম ভাগ 1 নম্বরের প্রথম অংশটুকু লিখলাম। 2 নম্বরের দ্বিতীয় অংশটুকু লিখলাম 1 নং সমীকরণের দ্বিতীয় অংশটুকু ভাগ দিলাম। আশা রাখি এতটুকু বোঝা গেছে। তারপর আমি একটু ভেঙে নিলাম, দেখো এখানে p আছে একটাই, 1 যোগ r, তার উপর পাওয়ার আছে 2, তাহলে 1 যোগ r কয়বার হবে বলো তো? হ্যাঁ গুড, সবাই বুঝতে পারছো 1 যোগ r কিন্তু 2 বার হবে, তাই পাওয়ার 2। আমি যদি বলি a স্কয়ার, a কিন্তু 2 বার আছে, তাই সেম একই রকম ভাবে 1 যোগ r এর উপর স্কয়ার মানে 1 যোগ r 2 বার আছে। গুড, আর নিচে p কিন্তু একটাই আছে, আর 1 যোগে r এর উপরে 1 আছে, তার মানে এটা একবারই আছে, তাই এটা একবার লিখে দিলাম। এখন আমি যদি বলি p p কাটা, 1 যোগ আর 1 যোগ আর একটা কাটা, থাকলো শুধু 1 যোগ r, আর এই ভ্যালুটাকে আমি টোটাল ভাগ করে দিয়ে পেয়ে গেলাম 1.05। অর্থাৎ খুব সহজভাবে আমি একটু চিন্তা করে দেখি, এখন 1 যোগ r এর মান পেয়ে গেলাম 1.05। তো অঙ্ক প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তারপর আমি কি করলাম, 1 নং সমীকরণে 1 যোগ r দশমিক 1 যোগ r সমান 1.05 বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এই টোটাল ভ্যালুটাকে বা মানটাকে আমি 1 নম্বর সমীকরণে বসাতে চাচ্ছি। তাই আমি লিখেছি 1 নং সমীকরণে 1 যোগ r সমান 1.05 বসাই। তাই প্রথম সমীকরণে একটু খেয়াল করে দেখো, এই উপরে যে একটা ছিল সে একটা কিন্তু না লিখলেও হয়, এখানে যে একটা ছিল সে একটা কিন্তু না লিখলেও হয়, কারণ কোনো কিছু না থাকা মানে পাওয়ার 1 তুমি জানো এমনিতেই। তাই p এর জায়গাতে p লিখে দিছি, 1 যোগ r, সেই 1 যোগ r এর পরিবর্তে কিন্তু আমি মানটা লিখে দিয়েছি, কারণ 1 যোগ r এর মান ছিল 1.05। তাই p এর জায়গাতে p গুণ 1 যোগ r এর জায়গায় 1.05 সমান দিয়ে 525 সমান 525। অর্থাৎ তুমি যখন লিখে দিয়েছো 1 যোগ r এর মান বসাইছো, ঠিক সাথে সাথে তুমি দেখো এখানে মান বসিয়ে দিয়েছো। ওকে, আচ্ছা। তারপর দেখো গুণটা পক্ষান্তর করলে ভাগ হয়, এই বিষয় নিয়ে আর আলোচনা করা যাবে না, এটা অনেকবার করেছি। তাই পক্ষান্তর করে দিলাম, ভাগ হয়ে গেল, তাহলে p এর মান হচ্ছে 500। অর্থাৎ ভাগ করে দিলে 525 কে তুমি যদি 1.05 দিয়ে ভাগ করো তাহলে আসতেছে মান 500। আর আসল p সমান 500, আসল বা তোমার এখানে চেয়েছি তো মূলধন, তুমি লিখতে পারো এখানে মূলধন p সমান 500 টাকা। গুড, আশা করি সবাই বুঝতে পারছো। আজকের একদমই শেষ পর্যায়ে ক্লাসের গ নম্বর প্রশ্নটা নিয়ে চলে আসছে। এখানে গ নম্বর প্রশ্নটা ছিল একই হার সরল মুনাফায় উক্ত মূলধন কত বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। অর্থাৎ তোমাকে এখানে n এর মানটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আমি আবার বলছি, একই হার সরল মুনাফায় উক্ত মূলধন কত বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। তো একটু আসো চিন্তা করি, উক্ত মূলধন আর একই হার সরল মুনাফা, অর্থাৎ আমি এই r এর মানটা আর এই মূলধন মানে p এর মানটা কোথা থেকে পাচ্ছি। হ্যাঁ গুড, তোমরা অলরেডি বুঝে ফেলছো, আমরা খ নম্বরে কিন্তু p এর মান পেয়ে গিয়েছিলাম, অর্থাৎ মূলধনের মান পেয়ে গিয়েছিলাম। তাই আমি কিন্তু লিখছি গ নম্বরে যে খ নং হতে পাই মূলধন p সমান 500 টাকা। यस, একটু রিকগনাইজ করো, ঠিক এর আগের ম্যাথের সলিউশনটাতে অর্থাৎ খ নম্বর সলিউশনে আমরা এই মূলধন নির্ণয় করেছিলাম 500 টাকা। ওকে,
তারপরে কি করলাম, এবং তুমি যখন ক্যালকুলেশন করেছিলে আমার অবশ্যই মনে আছে, সেখানে কিন্তু একটা অংশ তুমি পেয়েছিলা, যে অংশটা তুমি 1 নম্বর সমীকরণে বসিয়েছিলা, 1 যোগ r সমান 1.05। রাইট, আমি সেই অংশের কথা বলছি। তুমি কিন্তু লিখেছো, এবং খ নম্বরে তুমি আরেকটা অংশ পেয়েছো, 1 যোগ r সমান 1.05। দেন এই একের সামনে যোগ আছে, যোগ পক্ষান্তর করলে হয়ে গেল কি বিয়োগ, আর হয়ে যাবে একদম সিঙ্গেল। 1.05 থেকে 1 কে বিয়োগ করে দিলে হচ্ছে 0.05। আর দেখো তো মনে করে, আর মানে তো মুনাফার হার, আর দেখো সুন্দর করে তুমি মুনাফার হার পেয়ে গেছো, আর এর মান 0.05। গুড। দেখো আমি ধীরে ধীরে অঙ্ক নিয়ে চলে যাচ্ছি। এখন একটু চিন্তা করে দেখি, আমার তো বের করতে বলছে সময়। রাইট, সময় বের করতে বলছে। সময় বের করতে হলে আমার কিসের মান লাগবে? পি এর মান লাগবে। হ্যাঁ, পি এর মান আছে, এই অঙ্কে পি এর মান আছে। আমার কি বের করতে হবে? আর এর মান বের করতে হবে। হ্যাঁ, আর এর মান ওই অংশ থেকে পেয়ে গেছে, কিন্তু আই এর মানটা কিন্তু এখনো বের হয় নাই। রাইট, এই জায়গাতে ছোট্ট গন্ডগোলটা দেখো, সেই গন্ডগোলটার সমাধান কোথায়? আমি লিখেছি যদি মূলধন মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে মুনাফা মূলধন হবে, অর্থাৎ মূলধনটা যদি দ্বিগুণ করে দাও তাহলে তুমি মুনাফা মূলধন পাচ্ছ। আর সেই ক্ষেত্রে দ্বিগুণটা কত হচ্ছে? এ মানে মুনাফা মূলধনকে বোঝানো হচ্ছে। আর তখন কি এই মূলধনের দ্বিগুণ মানেই মুনাফা মূলধন হবে, অর্থাৎ 500 দিয়ে 2 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ 1000 টাকা। রাইট, আমি সেটা বলতে চাচ্ছি, এই মূলধনকে তুমি যদি দ্বিগুণ করে দাও, মূলধন মুনাফা মূলধন দ্বিগুণ হবে, তাহলে মুনাফা মূলধন কি হবে? 500 সাথে 2 গুণ করে দিলে হচ্ছে 1000 টাকা। এটা কিন্তু এর মান হচ্ছে। দেখো কিছু কিছু ম্যাথে একটা কাজ তোমাকে অবশ্যই করতে হবে। যদি কোনো অঙ্কে তুমি দেখো স্পষ্ট করে মুনাফা আসলের মান দেয়া আছে এবং আসলের মানও দেয়া আছে, সেই ক্ষেত্রে মুনাফা বের করা খুবই ইজি। তুমি জানো মুনাফা আসল থেকে আসলের মানকে বিয়োগ করে দিলে তুমি তোমার কাঙ্ক্ষিত মুনাফাকে পেয়ে যাচ্ছ। আমি আবার বলি, এই মুনাফা আসল থেকে তুমি যদি আসলকে বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ কি? মুনাফা। রাইট, সেই কাজটা করেছে। সুতরাং মুনাফা আই সমান a মাইনাস p, অর্থাৎ a এর মান 1000, p এর মান পেয়েছো 500, বিয়োগ করে দিলে হলো কত? 500 টাকা। তাহলে এই অঙ্কে মুনাফা কিন্তু কত টাকা? 500 টাকা। তো আমি তো দেখি আসলের মান 500 পেয়ে গেছি, আয়ের মান 500 পেয়ে গেছি, আর এর মান 0.05 সেটা আমি পেয়ে গেছি। গুড, এখন আর ওয়েট করা চলবে না, চলে আসো আমি লিখে দিলাম। আমরা জানি সময় a ইকুয়াল উপরে আই নিচে পি আর, অর্থাৎ আই মানে মুনাফা, নিচে পি আর মানে হলো আসল গুণ মুনাফার হার। আই এর মান পেয়েছি 500, পি এর মান 500, আর এর মান 0.05 লিখে দিয়েছি। কাটাকাটি ছোট্ট একটা ক্যালকুলেশন, এখানে 500 কে 500 দিয়ে কাটাকাটি করলে উপরে 1 থাকে, আর 1 কে তুমি যখন 0.05 দিয়ে ভাগ দিবা তখন হবে 20 বছর। এখন এখানে কথা আছে, তুমি যদি বলে দাও যে স্যার 20 বছর কি প্রায় লিখবো? না, এখানে কোনো দশমিক দিয়ে কোনো অংশ আসে নাই, তাই 20 বছরকে 20 বছর রেখে দিবে, এখানে কোনো প্রায় লেখার প্রয়োজন নেই। তাহলে 20 বছর হবে আমার উত্তর। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই বাসায় এই রিলেটেড যদি একটা করে সৃজনশীল প্রশ্ন তুমি সলিউশন করতে পারো তাহলে তোমার এই ধরনের অঙ্ক থেকে সমস্যাগুলি একদমই চিরতরে বিদায় নেবে। ঠিক যেভাবে আমরা আশা করছি আমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ খুব খুব দ্রুত করোনা বা কোভিড-19 বিদায় নেবে। এই পর্যন্ত আজকের মতন তোমরা সবাই আমাদের সাথে থাকো, ক্লাসগুলো খুব ভালো করে করো। আবার বলে বাসায় থাকো, খুব ভালো থাকো, নিজেকে সুস্থ রাখো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।